নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি Su-57 কে বলা হচ্ছে বিশ্বের সব থেকে আধুনিকতম ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট। না, আমি বলছি না, এটা বলছে ভারতের একজন টেস্ট পাইলট, এবং তিনি বুঝে শুনে এই কথাটি বলেছেন এবং তিনি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন যে কেন Su-57 কে বলা হচ্ছে বিশ্বের সব থেকে আধুনিকতম পরীক্ষিত ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট। তো এটি কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট নিয়ে নানা মহলে আলোচনা চলছে, এবং এটা সত্যি যে ভারতীয় বায়ুসেনা কিন্তু আগামী আর কিছু দিনের মধ্যেই ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট সম্পর্কে একটা বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। এবং ঠিক এই প্রসঙ্গেই ভারতীয় বায়ুসেনার টেস্ট পাইলট, মূলত টেস্ট পাইলট হয় দীর্ঘদিনের যারা অভিজ্ঞ সম্পন্ন পাইলট, অভিজ্ঞতা রয়েছে তাদের, ফ্লাইং আওয়ার্স যাদের ধরুন 4000-5000 ঘন্টা ফ্লাইং আওয়ার্স নিয়ে তারা মানে তাদের অভিজ্ঞতা রয়েছে, তারাই সাধারণত টেস্ট পাইলট হয়। এবং এই টেস্ট পাইলট কিন্তু তিনি একটি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে বুঝিয়েছেন যে কেন Su-57কে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে আধুনিকতম পরীক্ষিত ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট বলা হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, এবং এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কিন্তু মোটামুটি যে আমরা যুদ্ধের প্লেন থেকে শুরু করে বা যে কোনো ধরনের যুদ্ধাস্ত্রের সরঞ্জামের ব্যবহার এবং কিভাবে কি কৌশলে যুদ্ধ করা হবে তার কিন্তু অনেক রকম চেঞ্জেস ঘটে গেছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে। এবং এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের থেকে পৃথিবীর বহু দেশ যারা সমর বিশেষজ্ঞ বা ভারতীয় বায়ু সেনা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ধরনের সেনা, তারা কিন্তু এখান থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছে। তার মধ্যে আপনাদের একটা ছোট উদাহরণ দিয়ে বলি, সেটি হচ্ছে মূলত যখন রাশিয়া আর ইউক্রেনের প্রথম যুদ্ধ হয় তখন ইউক্রেনের তরফ থেকে রাশিয়ার উপরে রাশিয়ার ট্যাঙ্কগুলোকে কিন্তু একটার পর একটা ধ্বংস করার মতন মানে ধ্বংস করে দিচ্ছিল। তখন হয়তো সমর বিশেষজ্ঞরা মনে করেছিল যে আগামী যুদ্ধে ট্যাঙ্কের কিন্তু আর কোনো গুরুত্ব থাকবে না, কারণ ট্যাঙ্ককে যেভাবে ধ্বংস করা হচ্ছে তাতে তার সেলফ প্রোটেকশনের নানা রকম সমস্যার দরুন ট্যাঙ্কের কিন্তু অস্তিত্ব এরপর বিপন্ন হতে চলবে। কিন্তু তারপরে আপনারা দেখেছেন রাশিয়া তাদের ট্যাঙ্কের উপরে বিভিন্ন রকম খাঁচা তৈরি করেছিল এবং যাতে টপ অ্যাটাক থেকে বাঁচা যায়। তো এরকম বিভিন্ন রকম প্রকৌশল নতুন নতুন প্রয়োগ করা হয়, তার থেকে আমরাও অনেক কিছু শিখেছি, মানে ভারতীয় সেনাবাহিনী শিখেছে। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনাটি বলছে কেন উনি বলছেন বিশ্বের সব থেকে পরীক্ষিত ফিফথ জেনারেশন ফাইটার। তার কারণ Su-57 এমন একটি যুদ্ধের প্লেন যে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছে, এবং যুদ্ধে অংশগ্রহণ করেছে এমনি এমনি নয়। আপনারা জানেন যে ইউক্রেনকে কিন্তু আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা বিভিন্নভাবে ইউক্রেনকে সাহায্য করেছে। মূলত তাদের পুরনো অস্ত্রশস্ত্র দিয়ে তারা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দিয়েছে। কিন্তু এই সব দেশের আধুনিকতম সরঞ্জাম যেগুলো তারা নতুন তৈরি করেছে সেগুলো পরীক্ষা করার জন্য তারা পোল্যান্ডের ভেতর থেকে ইউক্রেনের ভেতরে প্রবেশ করিয়ে সেই সব যুদ্ধাস্ত্রগুলোকে কিন্তু তারা রাশিয়ার বিপক্ষে টেস্ট করে দেখেছে। এবং সেখানে যে ধরনের তথ্য উঠে আসছে সেটা অবাক করার মতন বিষয়। তার কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এবং ইসরায়েলেরও শোনা যায় যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ইউক্রেনে মোতায়েন করা হয়েছিল। কিন্তু অবাক করার মতন তথ্য, রাশিয়ার Su-57 কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেমকে কার্যত চোখে ধুলো দিয়ে ইউক্রেনের ভেতরে ঢুকে সেখানে কিন্তু ধ্বংসলীলা চালিয়েছে। এবং শোনা যায় যে আমেরিকান পেট্রিয়ট ব্যাটারি এবং আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যেটা কিনা ইউক্রেন সীমান্তে বসানো ছিল, সেইখানে রাশিয়ান Su-57 কিন্তু ইউক্রেন সীমান্তের ভেতরে ঢুকে যায় এবং আমেরিকার পেট্রিয়ট ব্যাটারি সিস্টেমের উপর তারা কিন্তু আঘাত করে। অথচ আমেরিকার পেট্রিয়ট ব্যাটারি সিস্টেম কিন্তু রাশিয়ার Su-57কে তারা ট্র্যাক করতে পারেনি। এবং এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যুদ্ধের প্লেনটি কিন্তু কার্যত যুদ্ধে অংশগ্রহণ করেছে। শুধু রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধেই কিন্তু Su-57কে ব্যবহার করা হয়নি, তারও আগে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, সেটি হচ্ছে সিরিয়ায় রাশিয়া কিন্তু Su-57কে মোতায়েন করেছিল এবং সেখানে আসাদ মানে বাশার আল আসাদের যারা বিরোধী গোষ্ঠী, যাদেরকে আমেরিকা বা ইসরায়েল সমর্থন করে বলে শোনা যায়, সেই সব জায়গায়ও কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও রাশিয়ার Su-57 সেই অংশে ঢুকে সেখানে কিন্তু কার্যত ব্যাপক হারে ধ্বংসলীলা চালায় এবং সেখানেও Su-57কে কিন্তু ট্র্যাক করতে পারেনি। অতএব একটি যুদ্ধের মতন পরিস্থিতিতে যে যুদ্ধের প্লেনকে কার্যত পরীক্ষিতভাবে সফল সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রেই উনি বলেছেন যে Su-57 কিন্তু এই মুহূর্তে যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু কোনো F-35 এখনো পর্যন্ত কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি। এটা গেল একদিক। এবং দ্বিতীয় যে জিনিসটি তিনি বলেছেন, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের
এই যে আমকা, এই প্রজেক্টটা আমাদের দীর্ঘদিনের একটা, এটা আমাদের কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট হয়ে গেছে। তার কারণ আমরা আমকা কিন্তু 2008 সাল থেকে শুরু করেছি, প্রাথমিকভাবে আমরা স্ক্র্যাচ থেকে শুরু করি, এবং বর্তমানে আমকার যা পরিস্থিতি তাতে আর কিছু বছরের মধ্যেই এটিকে কিন্তু ভারতীয় বায়ুসেনার মধ্যে ইন্ডাক্ট করার মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। তার কারণ এমন কিছু আধুনিক কিছু টেকনোলজি, যে টেকনোলজি হয়তো আমাদের কাছে এই মুহূর্তে নেই, যেগুলো আমাদের পরীক্ষা নিরীক্ষা চলছে, আগামী কিছু দিনের মধ্যে আমকা কিন্তু ভারতীয় বায়ুসেনার, এই মুহূর্তে SU-30কে যেরকম ব্যাকবোন বলা হয়, পরবর্তী ক্ষেত্রে আমকাকে কিন্তু ভারতীয় বায়ুসেনার ব্যাকবোন হিসাবে ধরা হবে। কিন্তু এই ইন্টারিম সলিউশনের জন্যই কিন্তু ভারত সরকার বা ভারতীয় বায়ুসেনা একটি 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট নিতে চাইছে, এবং সেটি পরীক্ষিত 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট। তিনি বলেছেন যে F-35 40 থেকে 45টির বেশি ভারতীয় বায়ুসেনা কিনবে না, এবং এটি কেনার ফলে যে সমস্যার সৃষ্টি হবে সেটি হচ্ছে ডাটা লিঙ্কের সমস্যা হবে। তার কারণ আমেরিকার কোনো যুদ্ধের প্লেনের সাথে, রাশিয়া বা ফ্রান্সের যুদ্ধের প্লেনের সাথে আমরা ডাটা লিঙ্ক করতে পারবো না, ফলে কোনটা ফ্রেন্ডলি কোনটা শত্রু সেটি কিন্তু সেখানে আকাশেই বোঝা যাবে না। তো এটি তো গেল একদিক। দ্বিতীয় যেটা সব থেকে বড় প্রশ্ন সেটি হচ্ছে, একটি F-35 যুদ্ধের প্লেন কিনলেই তো হলো না, তার লাইফ সাইকেল কস্ট কিন্তু তার সাথে ইনক্লুড করা থাকে। আর ভারতের মতন দেশের পক্ষে 40খানা F-35 নিয়ে তার যে মেনটেনেন্স, সেটা যে বিপুল পরিমাণ একটি টাকা চলে যাবে, তার জন্য কিন্তু আমাদের যে ইন্ডিজিনিয়াস যেসব প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো কিন্তু হ্যাম্পার হতে পারে। তার কারণ যে পরিমাণ টাকা F-35 নিয়ে চলে যাবে আমেরিকা, সেই পরিমাণ টাকা কিন্তু আমরা আমাদের দেশের যেসব ইন্ডিজিনিয়াস প্রোডাকশন আছে সেগুলো কিন্তু সেখানে আমরা টাকা নিতে পারবো না, এবং সব থেকে বড় কথা, পরবর্তী ক্ষেত্রে আমকার প্রজেক্টও কিন্তু হ্যাম্পার হলেও হতে পারে। কিন্তু SU-57 এর কিন্তু সেই সমস্যাটা নেই। তার কারণ আমাদের কাছে সব রকম অলরেডি মানে ইনফ্রাস্ট্রাকচার মজুত আছে, এবং রাশিয়ান রোজোবোরন এক্সপোর্ট বলেছে যে সামান্য মাইনার চেঞ্জেস যদি নাসিক প্ল্যান্টে করা যায়, যেখানে SU-30 MKI তৈরি হয়, সেখানে যদি করা যায়, এই বছরের শেষ থেকেই আমরা SU-57 তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে ফেলেছি। অতএব কতটা অ্যাডভান্স স্টেজে এগিয়ে গেছে রাশিয়া, এবার আপনারা বুঝুন। আর দ্বিতীয় কথা, তারা কিন্তু ভালো রকম জানে যদি ভারতকে তারা টেকনোলজি ট্রান্সফার করতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু ভারতকে আর পিছনে ফিরে আর তাকাতে হবে। এটা যেরকম একদিক, এবং আমকা প্রজেক্ট কিন্তু আমাদের মূল লক্ষ্য এবং মূল যেটা বিষয় সেটি হচ্ছে আমকা। আমরা ইন্টারিম সলিউশনের জন্যই কিন্তু, রাশিয়া বলুন বা আমেরিকা বলুন, সেটা ভারত সরকার ঠিক করবে যে SU-57 কিনবে বা F-35 কিনবে। তবে ভারতের টেস্ট পাইলট যে কথাটি বলেছেন সেটি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতন ব্যাপার নয়। তো এই বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা অবশ্যই ব্যক্ত করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।